বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব তোমাদের সাথে অর্থনীতি তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এবং অর্থনীতি চতুর্থ বর্ষে গবেষণা পদ্ধতির একটি বিষয় নিয়ে। পূর্বে আমরা আলোচনা করেছিলাম টি টেস্ট এবং এফ টেস্ট নিয়ে। তার ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব জেড টেস্ট নিয়ে। অর্থাৎ যে টেস্টগুলো আসে সাধারণত জেড টেস্ট বেশি এসে থাকে। এখন জেড টেস্ট কেন করা হয়? জেড টেস্ট সাধারণত করা হয় গড়ের যাচাইয়ের জন্য কিংবা পরিমিতি ব্যবধানের যাচাইয়ের জন্য। আসলে জেড টেস্টটা টি টেস্টের মতনই, সম্পূর্ণ না হলো টি টেস্টের মতোই। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য বলছি, যেন সহজে তোমরা এটি উত্তর করতে পারো। এখন কিভাবে আমরা বুঝবো যেটা জেড টেস্ট করব? প্রথমে আমরা দেখব নমুনার সংখ্যা। নমুনার সংখ্যা যদি 30 থেকে বড় হয়, তাহলে আর কোনো কিছু দেখতে হবে না, আমরা জেড টেস্ট করব। নমুনার সংখ্যা যদি 30 থেকে বড় হয় তাহলে আমরা সরাসরি জেড টেস্ট করব। এখন যদি নমুনার সংখ্যা যদি 30 থেকে ছোট হয় তাহলে কি আমরা টি টেস্ট করব? না, তারপর আমাদের দেখতে হবে যদি আমাদের এই সিগমার মানটা দেওয়া থাকে বা পরিমিতি ব্যবধান বা সিগমার মান দেওয়া থাকে। পরিমিতি ব্যবধান বা সিগমার মান দেওয়া থাকলে, অর্থাৎ সমগ্রকের পরিমিতি ব্যবধান বা সমগ্রকের ভেদাঙ্ক দেওয়া থাকলে এটাও আমরা জেড টেস্টে করব। তাহলে আমাদের প্রথম শর্ত কি দেখব যে 30 থেকে বড় কিনা নমুনার সংখ্যাটা। যদি 30 থেকে বড় হয় তাহলে সরাসরি জেড টেস্ট। আর যদি 30 থেকে ছোটো হয় কোনো কারণে তাহলে দেখব যে পরিমিতি ব্যবধান বা ভেদাঙ্ক আছে কিনা, নমুনা সমগ্রকের পরিমিতি ব্যবধান বা ভেদাঙ্ক আছে কিনা। যদি সমগ্রকের পরিমিতি ব্যবধান বা ভেদাঙ্ক থাকে তাহলে আমরা জেড টেস্ট করব। এখন আমরা জেড টেস্টে কয়েকটা সূত্র রয়েছে। যেমন আমরা প্রথমে একটি তথ্যের ভিত্তিতে দেখব। একটি তথ্যের ভিত্তিতে প্রথমে আমরা কী নিব? দেখো, আমাদের হাইপোথিস নিতে হবে, নাল হাইপোথিস বা নাস্তিক কল্পনা নিতে হবে। সমগ্রকের গড় একটি মান দেওয়া থাকবে, ধরো আমরা ধরলাম 60 দেওয়া থাকতে পারে, মিউর মান 60 দেওয়া থাকতে, অর্থাৎ সমগ্রকের গড় দেওয়া থাকতে 60। এখন যাচাই করতে বলা হবে 60 কি না। যদি 60 কি না বলা হয় বা 60-এর সমান কি না, তাহলে হবে মিউ নট ইকুয়াল 60, নাস্তিক কল্পনায়, বিকল্প কল্পনায় 60। আর যদি বলা হয় যে 60 থেকে বড় কিনা যাচাই করো, 60 থেকে বড় কিনা যাচাই করতে, তাহলে দেখো আমাদের এখানে আল্টারনেটিভ হাইপোথিসে কী হবে? আল্টারনেটিভ হাইপোথিসে 60 থেকে বড় কিনা, তাহলে লেস দেন হবে। আর যদি বলা হয় 60 থেকে ছোটো কিনা যাচাই করো, তাহলে গ্রেটার দেন 60 হবে। এটা হচ্ছে আল্টারনেটিভ হাইপোথিস বা বিকল্প কল্পনায়। আর নাস্তিক কল্পনায় সবসময় যে সমগ্রকের মানটা দেওয়া, সমগ্রের গড়টা দেওয়া থাকবে, এটাই হবে। তাহলে আমাদেরকে কোনটা প্রশ্ন দিতে চাচ্ছে এটি আল্টারনেটিভ হাইপোথিসে দেখব। এখন যেহেতু আমরা জেড টেস্ট নির্ণয় করবো, তাহলে জেড টেস্টের সূত্র হবে জেড ইকুয়াল এক্স বার মাইনাস মিউ বাই হচ্ছে সিগমা ভাগ রুট এন। এখন এটা হচ্ছে কি গড়, নমুনার গড়, আর এটা হচ্ছে কি সমগ্রকের গড়, আর এটা থাকবে সমগ্রকের পরিমিতি ব্যবধান, আর এটা হচ্ছে নমুনার আকার। এখানে যদি সমগ্রকের পরিমিতি ব্যবধান না দিয়ে যদি ভেদাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? পরিমিতি ব্যবধান নির্ণয় করব, রুট করে দেব। যদি আমাদের এখানে যদি কোনো কারণে যদি ভেদাঙ্ক দেওয়া থাকতো, তাহলে কী করে আমরা রুট করে দেব, রুট স্কয়ার কাটা হলে পরিমিতি ব্যবধান বের করতে পারবো। এখন এটা হচ্ছে একটা সূত্র। এখন এটার মানটা আমরা বের করবো কি? ক্যালকুলেটর মান, জেড ক্যালকুলেটর মান বের হবে এটা দিয়ে। এখন আমাদের আস্থার সীমা দেওয়া থাকবে। আস্থার সীমা মনে করো, আস্থার সীমা দেওয়া থাকবে 5% বা 1% দেওয়া থাকবে আস্থার সীমা। এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা লাগবে না। টি টেস্ট এবং জেড টেস্টে, এফ টেস্টে যেমন স্বাধীনতা মাত্রা লাগে, এখানে স্বাধীনতা মাত্রা লাগবে না। এখন আমরা কীভাবে বুঝবো এখানে কি স্বাধীনতার তাৎপর্য মাত্রা হবে? তাৎপর্য মাত্রার ক্ষেত্রে দেখো, এখানে দ্বিপার্শ্বিক না একপার্শ্বিক এটা যাচাই করতে হবে। যদি দ্বিপার্শ্বিক থাকে তাহলে এই তাৎপর্যের ভাগ 2 হবে, যদি দ্বিপার্শ্বিক হয়। আর একপার্শ্বিক হলে সরাসরি তাৎপর্যের মাত্রাটা দিয়ে হবে। এটা আমরা ক্যালকুলেটর মান বের করতে গেলে। এখন দেখো, যদি আল্টারনেটিভ হাইপোথিসে নট ইকুয়াল দেওয়া থাকে, শুধুমাত্র আল্টারনেটিভ হাইপোথিসে যদি নট ইকুয়াল দেওয়া থাকে, তাহলে বুঝবো এটা দ্বিপার্শ্বিক। আর যদি এটা গ্রেটার দেন বা লেস দেন দেওয়া থাকে, তাহলে আমরা
একপার্শ্বিকই করব। আর দ্বিপার্শ্বিকের যদি আমরা করি তাহলে তাৎপর্যের মাত্রাটা ভাগ 2 হবে। ধরো 5% ভাগ 2 যেই মান দেওয়া থাকে এই মানটা আমরা টেবিলে পাবো। টোটাইল বা ওয়ান টাইলে যেটাই পাই ওইটা একটা টেবিল আছে, জেড টেস্টের টেবিল আছে, এই টেবিলে সরাসরি মানটা দেওয়া থাকবে। যদি দ্বিপার্শ্বিক হয় দ্বিপার্শ্বিকে আমরা এত % দিয়ে যেই মানটা বের হবে 0.0025 যদি বের হয় এটা মানটা সরাসরি দেওয়া থাকবে। আর একপার্শ্বিকে হলে একপার্শ্বিকে বের হয়ে যাবে। এটা হবে ক্যালকুলেটর মান। এখন সিদ্ধান্তর ক্ষেত্রে আমরা কী করি? সিদ্ধান্তের ক্ষেত্রে দেখো জেডের ক্যালকুলেটর মান যদি জেডের টেবিল মান থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস বর্জনযোগ্য। আর যদি জেডের ক্যালকুলেটর মান যদি টেবিল মান থেকে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছে। এখন দেখো যদি দুই ধরনের তথ্য থাকলে আমরা কী করব? দুই ধরনের তথ্য থাকলে আমরা প্রথমে নাল হাইপোথিসিস বা নাস্তিক কল্পনা নিব μ1 = μ2। এখন আলটারনেটিভ হাইপোথিসিস বা বিকল্প কল্পনায় কী নিব? বিকল্প কল্পনায় দেওয়া থাকবে 1 নংটা কি 2 নংয়ের সমান কিনা, 1 নংয়ের সমগ্রকের গড় 2 নংয়ের সমগ্রকের গড়ের সমান কিনা হলে এক্ষেত্রে আমরা নট ইকুয়াল দেব, সমান কিনা বলা হলে। আর যদি বলা হয় দুইটা প্রথমটা দ্বিতীয়টাতে বড় কিনা তাহলে হবে গ্রেটার দেন। আর যদি বলা হয় প্রথমটা থেকে দ্বিতীয়টা বড় কিনা তার লেস দেন। এটা হবে আলটারনেটিভ হাইপোথিসিস। আর এক্ষেত্রে নাল হাইপোথিসিস ঠিকই থাকবে দুই ধরনের তথ্য ক্ষেত্রে। আগে ছিল এক ধরনের তথ্য ক্ষেত্রে, এখন দুই ধরনের তথ্য ক্ষেত্রে। এখন থেকে আমাদের জেড ক্যালকুলেটর মানের জন্য আমরা হিসাব করব। জেড ইকুয়াল ক্যালকুলেটর মান হবে x⁻1 - x⁻2, x⁻1 - x⁻2। তারপর এক্ষেত্রে আমাদের হবে √σ1² n1 + σ2² n2। এটা হচ্ছে কি সমগ্রকের পরিমিত ব্যবধান। এখন যদি সমগ্রকের পরিমিত ব্যবধান না দেওয়া থাকে, যদি নমুনার পরিমিত ব্যবধান থাকে হবে, তবে আমাদের এখানে nটা 30-এর থেকে বড় হতে হবে। nটা যদি 30-এর থেকে বড় হয় তাহলে যদি আমাদের নমুনার বেদাঙ্ক দেওয়া থাকে তাহলেও হবে x1 - x/2 √s1² n1 + s2² n2। অর্থাৎ এই টি টেস্টের মতো নেই, এই টেস্টটা টি টেস্টের মতো নেই, শুধুমাত্র এখানে n এর মানটা 30-এ বড় হয়েছে। আর যদি সমগ্রকের মান দেওয়া থাকে, সমগ্রকের পরিমিত বেদাঙ্ক দেওয়া থাকে তাহলে এই সূত্রটা হবে আর এই সূত্রটা হবে। এখন এই কার্ডটি হিসাব করলাম, হিসাব করার পর আমাদের এখানে টেবিল মান বের করতে হবে। টেবিল মান এই এখানে মান বসিয়ে আমরা মান বের করব। টেবিল মান বের করতে হলে কী হবে? তাৎপর্য মাত্রা যদি টোটাইল হয়, টোটাইল বুঝবো কীভাবে? আলটারনেটিভ হাইপোথিসিস যদি নট ইকুয়াল থাকে তাহলে টোটাইল হলে তাৎপর্যের মাত্রা যদি 5% দেওয়া থাকে এটা ভাগ করে 2 হবে। আর যে ওয়ান টাইল না হতো, এই যে এই দুইটার ক্ষেত্রে ওয়ান টাইল হবে। ওয়ান টাইল হলে সরাসরি তাৎপর্যের মাত্রা তাহলে 17 যদি 5% থাকে বা 1% থাকে, জেড টেস্টের টেবিলে গিয়ে দেখবো আমরা এখানে যে মানটা বের হবে এই মানটা, বা এখানে যে মানটা বের হবে এই মানটা হবে আমাদের টেবিল মান। সিদ্ধান্তের ক্ষেত্রে কী হবে? যদি জেডের ক্যালমান টেবিল মান থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস বর্জনযোগ্য। আর যদি ক্যালকুলেটর মানটা যদি জেডের টেবিল মান থেকে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছেন তো প্রথম একটি মাত্র তথ্য ক্ষেত্রে আর এখানে যদি দুটি তথ্য দেওয়া থাকে তাহলে এটা হবে। এখন দেখো আরেকটা জেড টেস্ট আমরা করতে পারি পরিমিতি ব্যবধান যাচাই করার জন্য যে দুটি সমগ্র পরিমিতি ব্যবধান পার্থক্য আছে কিনা। এই ক্ষেত্রে আমাদের দেখো যদি n যদি 30-এ বড় হয় পরিমিতি যাচাইয়ের জন্য প্রথমে আমাদের নাল হাইপোথিসিস নিতে হবে। নাল হাইপোথিসিস কি? পরিমিতি দুইটা সমান, প্রথমের পরিমিতি সমগ্র পরিমিতি ব্যবধান আর দ্বিতীয় সমগ্রের পরিমিতি ব্যবধান সমান। নাল হাইপোথিসিস। আলটারনেটিভ হাইপোথিসিস কী হবে? যদি প্রশ্ন করে সমান কিনা তাহলে দুইটা সমান কিনা দেখাবো, তাহলে নট ইকুয়াল σ2। আবার আরেকটা লিখতে পারি প্রথম পরিমিতি ব্যবধান দ্বিতীয় পরিমিতি ব্যবধান হচ্ছে
বড় কিনা, আর বলা হয় যদি দ্বিতীয় পরিমিত ব্যবধান প্রথমটাতে বড় কিনা তাহলে এটা হবে আল্টারনেটিভ হাইপোথিসিস, যেটা প্রশ্নেতে চাওয়া হয়। এখানে এই ক্ষেত্রে আমাদের জেটের ক্যালকুলেটর মান কীভাবে বের করব, জেটের ক্যালকুলেটর মান বের করব সিগমা 1 মাইনাস সিগমা 2 রুট ওভার 2 সিগমা 1 স্কোয়ার বাই n1 প্লাস 2 সিগমা 2 স্কোয়ার বাই n2। অর্থাৎ এই সূত্রটার মতনই সেম, শুধুমাত্র এখানে সিগমা ব্যবহার করা হবে, সিগমা 1 মাইনাস সিগমা 2, আর এখানে 2 ব্যবহার করা হবে, 2 ব্যবহার করা, এটা হবে ক্যালকুলেটর মান, জেটের ক্যালকুলেটর মান। এখানে যেভাবে অঙ্ক হবে, যেই তথ্যগুলো দেওয়া থাকবে এই তথ্যগুলো আমরা ব্যবহার করে ক্যালকুলেটর মানগুলো দেওয়া থাকতে পারে। পরীক্ষায় সাধারণত এই দুটাই আসে, এই একটা আর দুইটা তথ্য দিয়ে পরিমিত ব্যবধানটা কমই আসে, তারপর শিখে রাখার জন্য বলছি। এখন আমরা ক্যালকুলেটর মান বের করে তারপর আমরা টেবিল মান বের করতে তাৎপর্য মাত্রা লাগবে। যদি তাৎপর্য মান 5% বা 1% দেওয়া থাকে, যত পার্সেন্টই দেওয়া থাকবে। এখন আমরা যদি দ্বিপার্শ্বিক হয় তাহলে তাৎপর্য মাত্রা 2 ভাগ করতে হবে। এখন বুঝবো কীভাবে দ্বিপার্শ্বিক কিনা, যদি আল্টারনেটিভ হাইপোথিসিস যদি নট ইকুয়াল থাকে তাহলে আমাদের দ্বিপার্শ্বিক হবে। এক্ষেত্রে আমরা বের করবো 0.025%। তাহলে জেড টেবিলে আমরা দেখবো, আর যে একপার্শ্বিক হয় তাহলে সাধারণত তাৎপর্য মাত্রা যত দেওয়া থাকবে এতই। তাহলে এখানে সিদ্ধান্ত হবে কি, যদি ক্যাল মানটা যদি বড় হয় টেবিল মান থেকে তাহলে নাল হাইপোথিসিস বর্জনযোগ্য, আর যদি ক্যালকুলেটর মানটা যদি ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীর সিদ্ধান্তের ক্ষেত্রে, তোমরা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে হাইপোথিসিসের তোমরা দেখবা যে ক্যালকুলেটর মানটা ছোট কিনা, ক্যালকুলেটর মানটা বড় কিনা। যদি ক্যালকুলেটর মানটা যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিস বর্জনযোগ্য, আর ক্যালকুলেটর মানটা যদি ছোটো হয় তাহলে নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য। এতটুকু তোমরা দেখে রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথম যেটা দেখলাম, একটি তথ্যের ক্ষেত্রে এন যদি 30 বড় হয় তাহলে সরাসরি আমরা জেড টেস্ট করবো। জেড টেস্টের প্রথম সূত্র হচ্ছে এটা। এখানে দেখো সিগমার জায়গা এস এর মানও দেওয়া থাকতে পারে বা সিগমার মান দেওয়া থাকতে পারে, সমস্যা নেই। সিগমা হলে সিগমা দিবা, বা নমুনার পরিমিত ব্যবধান থাকলে করতে পারবা, আবার সমগ্র পরিমিত ব্যবধান থাকলেও করতে পারবা। শুধু এই ক্ষেত্রে এনটা 30 বড় হতে হবে, আর যে এনটা 30 ছোটো হয় যদি আবার সিগমা দেওয়া থাকে বা সিগমা স্কোয়ার দেওয়া থাকে তাহলে আমরা এই জেড টেস্টটা করতে পারবো। তাহলে একটি ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে শুধুমাত্র তোমরা সূত্রটা ভালোভাবে বুঝতে চেষ্টা করবা, কোন সূত্রটা কোনটা কোথায় পড়ে, আর ধাপগুলো সব একই। তাহলে এক্ষেত্রে টেবিল মান বের করতে আমাদের কী হবে, তাৎপর্য মাত্রা যদি দ্বিপার্শ্বিক হয় তাহলে, যদি আমাদের দ্বিপার্শ্বিক হয় তার তাৎপর্য মাত্রা ভাগ 2, আর যে একপার্শ্বিক হয় তাৎপর্য মাত্রাটি হবে। আর সিদ্ধান্তের ক্ষেত্রে তো বললাম আমি, ক্যালকুলেটর মান যদি বড় হয় টেবিল মান থেকে তাহলে এটা নাল হাইপোথিসিস বর্জনযোগ্য, আর ক্যালকুলেটর মান যদি ছোটো হয় তাহলে নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ধৈর্য সহকারে তোমরা দেখবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে এটি সহজেই তোমরা উত্তর করতে পারবে। পরীক্ষায় এটা থেকে অনেক নম্বর এসে যায়, যা করতে সর্বোচ্চ আমাদের 10 মিনিট লাগে, কিন্তু আমরা 8 নম্বর বা 10 নম্বর পেয়ে যাব। এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তাই ভিডিওটা ভালো করে দেখে তোমরা মনোযোগ সহকারে পড়তে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।